আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার চিত্র পাল্টে দিতে পারে। চীন সম্প্রতি সমুদ্রের পানি থেকে ইউরেনিয়াম সংগ্রহের এক যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করেছে, আর বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে এই মূল্যবান ধাতুর সম্ভাবনা। কিভাবে এই প্রযুক্তি কাজ করে, বাংলাদেশ কিভাবে চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই সুবিধা নিতে পারে, আর সেই ইউরেনিয়াম দিয়ে কিভাবে চালানো যাবে বেসামরিক উন্নয়নের পরমাণু প্রকল্প, আজকে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক চীনের সেই যুগান্তকারী প্রযুক্তিটা আসলে কি। একে বলা হচ্ছে প্রিডেটর ম্যাটেরিয়াল, অর্থাৎ শিকারী উপাদান। সম্প্রতি চীনের কিংদাও ইনস্টিটিউট অফ বায়ো এনার্জি অ্যান্ড বায়োপ্রসেস টেকনোলজির বিজ্ঞানীরা এই উপাদান তৈরি করেছেন। এটি আসলে একটি বিশেষ ধরনের হাইড্রোজেল, যা দেখতে অনেকটা স্পঞ্জের মতো। বিজ্ঞানীরা প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই জেল তৈরি করেছেন। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সাগরের পানিতে নিজে নিজেই ঘুরে বেড়াতে পারে এবং সমুদ্রের পানি থেকে ইউরেনিয়াম খুঁজে নিয়ে আয়নগুলোকে শুষে নেয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাগারে এই উপাদানটি সাগরের পানি থেকে দারুণ দক্ষতার সঙ্গে ইউরেনিয়াম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এমনিতে সমুদ্রের পানিতে ইউরেনিয়ামের পরিমাণ খুবই কম থাকে। প্রতি লিটার পানিতে মাত্র 3.25 মাইক্রোগ্রামের মতো ইউরেনিয়াম থাকে। এই অতি সামান্য উপাদানকে আলাদা করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল ছিল। চীনা বিজ্ঞানীদের এই আবিষ্কার সেই জটিলতার সমাধান করেছে। এই জেলের 1 গ্রাম উপাদান 406 মিলিগ্রাম পর্যন্ত ইউরেনিয়াম টেনে ধরে রাখতে পারে, অনেকটা চুম্বকের মতো। আর এই প্রক্রিয়াটি পুরোপুরি পরিবেশ বান্ধব। গত বছর ফেব্রুয়ারিতে চীন ঘোষণা করেছে তারা বাস্তব সমুদ্র পরিবেশ থেকে কেজি লেভেল ইউরেনিয়াম আহরণে সক্ষম হয়েছে। চীনের এখনকার টার্গেট এটাকে টন লেভেলে উন্নীত করা। প্রশ্ন উঠতে পারে, চীনের এই প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশের কি লাভ? এ প্রসঙ্গেই সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ মনে পড়ে যায়। 2005 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় চীনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের পরমাণু শক্তির বেসামরিক ব্যবহারে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা। এরই ধারাবাহিকতায় চীন ইতোমধ্যেই বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি ইরেডিয়েশন প্ল্যান্ট নির্মাণ করছে, যার খাদ্য ও ফসলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমরা জানি বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে রয়েছে ইউরেনিয়ামের সম্ভাবনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদী প্রতি বছর প্রায় 1000 টন ইউরেনিয়াম বঙ্গোপসাগরে ভাসিয়ে নিয়ে যায়। 1970-এর দশকের শেষের দিকে করা এক সার্ভে অনুযায়ী বাংলাদেশের এই অঞ্চলে 1 থেকে 10,000 টন ইউরেনিয়াম মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের বালু থেকেও তেজস্ক্রিয় পদার্থ মোনাজাইট এবং জিরকনের সন্ধান পাওয়া গেছে। IAEA যেমনটি বলছে, বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলেও ইউরেনিয়ামের সম্ভাবনা রয়েছে। সহজ ভাষায়, আমাদের সাগর ও নদীতে ভাসতে থাকা এই জ্বালানি সম্ভাবনা সেই ধোপার পকেটে থাকা কোহিনূর হীরার কথা মনে করিয়ে দেয়। কিন্তু শুধু সম্ভাবনা থাকলেই তো হয় না, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দরকার হয় সঠিক প্রযুক্তি ও অংশীদারিত্ব। আর এক্ষেত্রে চীনই হতে পারে বাংলাদেশের একমাত্র সহযোগী। আগেই যেমনটি বলছিলাম, বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পরমাণু প্রযুক্তি নিয়ে। চীনা কোম্পানিগুলো বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগের জন্য মাঠ ইতোমধ্যেই তৈরি আছে। কিভাবে বাংলাদেশ এই প্রযুক্তি কাজে লাগাতে পারে? হতে পারে এটা কোনো যৌথ সমীক্ষা বা পরীক্ষামূলক প্রকল্প সফল হলে এটাকে বড় আকারে বাস্তবায়ন করা যেতে পারে। চীনা প্রযুক্তি ব্যবহার করে শুধু ইউরেনিয়াম সংগ্রহ নয়, ইউরেনিয়াম পরিশোধন এবং পেলেট তৈরি করা যেতে পারে। আর এর মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব জ্বালানি দিয়েই রূপপুরের মতো বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারবে, নতুন নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিও করতে পারবে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরো দমে চালু হলে এটি থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করবে। শুধু বিদ্যুৎ নয়, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নের জন্য পরমাণু প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যেই রেডিয়েশন প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করেছে। চীনের সঙ্গে চলমান রেডিয়েশন প্ল্যান্ট প্রকল্প কৃষি উৎপাদন বাড়াতে আরও সাহায্য করবে। আর খাদ্য সংরক্ষণ, পানি বিশুদ্ধকরণ এবং নানা শিল্পপণ্যের মান নিয়ন্ত্রণেও পরমাণু শক্তি ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি খুবই কার্যকর। পরমাণু শক্তি কমিশনের অধীনে ক্যান্সার হাসপাতালের আরও সম্প্রসারণ করা যেতে পারে। তবে চীনের নতুন প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই কাজে বাংলাদেশের কোনো দক্ষ মানব শক্তি নেই। পুরোপুরি চীনের উপর নির্ভর করে থাকতে হবে বাংলাদেশকে। দ্বিতীয়ত, খরচ। তবে বাংলাদেশ যদি চীনের সাথে যৌথভাবে এই গবেষণা চালিয়ে যায়, একই সাথে মানব সম্পদ উন্নয়ন এবং ইউরেনিয়াম আহরণ দুটোই অর্জন করা সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে তেল সম্পদ নেই, কিন্তু আমাদের আছে পদ্মা, মেঘনা, যমুনার মতো নদী। এই নদীগুলো প্রতি বছর হিমালয় থেকে বয়ে নিয়ে আসে হাজার হাজার টন ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামই আমাদের সম্পদ। জ্বালানি তেলের বিকল্প হিসেবে এই ইউরেনিয়াম দিয়েই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, খাদ্য উৎপাদন বাড়াতে পারি, চিকিৎসা সেবা আরও উন্নত করতে পারি। আমরা কথায় কথায় ব্লু ইকোনমির কথা বলি, কিন্তু গত এক দশক ধরে এটা শুধু কথার কথা হয়েই আছে। এখন কিন্তু বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ স্পষ্ট। চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক ইউরেনিয়াম আহরণ এর যৌথ পাইলট প্রকল্প চালু করে ইউরেনিয়াম আহরণ শুরু করা যেতে পারে। সমুদ্রের বুকে যে নীল অর্থনীতির স্বপ্ন দেখছে বাংলাদেশ, তাতে জ্বালানির নতুন এই উৎস যোগ হলে বঙ্গোপসাগর বাংলাদেশের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।